আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আমি কাজী মোহাম্মদ মঞ্জুরুল হক, সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান, তোমাদের বিজ্ঞান বিভাগের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে আজকের ক্লাসে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা আমাদের অনলাইনের ক্লাসগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করছো এবং আমাদের এই বিকল্প শিক্ষা ব্যবস্থায় তোমরা সার্বিকভাবে অংশগ্রহণ করে সহযোগিতা করছো। আমাদের আজকে যে বিষয়টি তোমাদের সামনে আমি উপস্থাপন করব সেটি হলো তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে যে বিষয়টি আছে তা হলো বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ এবং প্রশাসন ব্যবস্থা। এই শিরোনামে তোমাদের সপ্তম অধ্যায়টির বিষয় রয়েছে। এর মধ্যে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটি হলো বিশেষ করে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ। আমরা গত ক্লাসে বলেছিলাম যে মূলত সরকারের তিনটা অঙ্গ আছে। কয়টা অঙ্গ? তিনটা। তার মধ্যে প্রথমটা হলো নির্বাহী বিভাগ এবং এর সাথে জড়িত প্রশাসন। 2 নম্বরে আছে হলো আইন বিভাগ। 3 নম্বরে হলো বিচার বিভাগ। অর্থাৎ নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই মৌলিক 3টি বিষয় নিয়ে সরকার পরিচালিত হয়। সরকার দেশের জনগণের জন্য, রাষ্ট্রের নাগরিকের জন্য যেই সমস্ত কর্মকাণ্ড, কল্যাণকর কর্মকাণ্ড পরিচালনা করে তার পরিকল্পনা, তা বাস্তবায়ন এবং সেই বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে তার বিচার ব্যবস্থাপনার দায়িত্বে এই 3টি বিভাগ মৌলিকভাবে দায়িত্ব পালন করে। তার প্রথমে আমি যেটি বলেছি সেটি হলো নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। এই নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে? বিশেষ করে নির্বাহী বিভাগটা হলো রাষ্ট্রের প্রধান কর্মাধ্যক্ষ থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রকার চালিকা পরিচালনা শক্তি মৌলিকটাই হলো নির্বাহী বিভাগ হিসাবে পরিচিত। এখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা, তারপর আমলা, নিরাপত্তা রক্ষা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন কূটনৈতিক দাপ্তরিক কর্মকাণ্ডে নিয়োজিত, বৈদেশিক কর্মকাণ্ডে নিয়োজিত, অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত সকল প্রকার কর্মচারী, কর্মকর্তা, এমনকি সরকারের যে সর্বনিম্ন পদস্থ কর্মচারী যারা আছে, অর্থাৎ গ্রাম পুলিশ পর্যন্ত এবং পিয়ন পর্যন্ত, সকল চৌকিদার পর্যন্ত এই বিভাগের সদস্য। তাহলে কি বললাম? নির্বাহী বিভাগের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন পর্যায়ের একজন কর্মীও এই বিভাগের আওতায়। এখানে মূলত 2টি ভাগে বিভক্ত। এই বিভাগে নির্বাহী বিভাগের প্রধান যারা কর্মকাণ্ড পরিচালনা এবং প্রকল্প প্রণয়ন এবং ব্যবস্থাপনা এবং নির্দেশনা প্রদান করেন, তারা হলো জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারা পুনরায় নির্বাচিত রাষ্ট্র ব্যবস্থায় যারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তথা সংসদীয় বিভিন্ন কমিটি এর সাথে সম্পৃক্ত, এরা হলো নির্বাহী ক্ষমতার অধিকারী, এরা হলো নির্বাহী বিভাগ। এবং শাসনটা হলো নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করার জন্য রাষ্ট্রে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী যারা তাদের মেধা
যোগ্যতা, তারপরে প্রজ্ঞা, এগুলো দিয়ে প্রতিযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় কার্যে নিজেদেরকে নিয়োজিত করে চাকরি নেওয়ার মাধ্যমে, অর্থাৎ এখানে সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত রাষ্ট্রীয় কার্য পরিচালনা করার যে জনবল, জনশক্তি রয়েছে, এইটিকে বলা হচ্ছে হলো শাসন বিভাগ। এর মাধ্যমে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের প্রশাসন, এগুলো সবই এর আওতাভুক্ত। অর্থাৎ নির্বাহী বিভাগ সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম। এরপরে দ্বিতীয়টা আমি বলেছি আইন বিভাগ। এই আইন বিভাগ কি? আইন বিভাগটা হলো জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থায় এই জনপ্রতিনিধিরা যারা জনগণের ভোটে নির্বাচিত, সেই প্রতিনিধি দিয়ে একটা সংসদ পরিচালনা হয়। এই সংসদটাই হলো মূলত আইন বিভাগ। এই আইন বিভাগ একটি অংশ হলো আইনসভা বা পার্লামেন্ট। আমাদের বাংলাদেশে এই পার্লামেন্টের নামটা হলো জাতীয় সংসদ। এটি বিভিন্ন দেশে বিভিন্ন নামে খ্যাত। যেমন যুক্তরাষ্ট্রে এই আইনসভার নাম হলো কংগ্রেস, আবার ব্রিটেনের আইনসভার নাম হলো পার্লামেন্ট। মুসলিম রাষ্ট্রে অনেক জায়গায় আইনসভার নাম মজলিসে শুরা, এইটি আছে। এভাবে নানান দেশে নানান রকমের। তবে দুই ধরনের সাধারণত এই আইনসভাটা থাকে। একটা হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আরেকটি হলো দুই কক্ষ বিশিষ্ট আইনসভা। আমাদের বাংলাদেশের যে আইনসভা, জাতীয় সংসদ, এটি হলো এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ হলো এখানে দ্বিতীয় অন্য কোনো কক্ষ নাই, একটাই। কিন্তু যে যে দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে, সেই দেশে একটি নিম্ন পরিষদ আর একটি হলো উচ্চ পরিষদ আছে। তো ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এইগুলোর আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আইনসভা হলো দেশ পরিচালনার জন্য, আইন প্রণয়নের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত যেই একটা পরিষদ থাকে, সেই পরিষদ মেবি কোথাও কোথাও দ্বিকক্ষ বিশিষ্ট, কোথাও হলো এক কক্ষ বিশিষ্ট। আমাদের বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট, ভারত, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এগুলোতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অবস্থিত। তাহলে আমরা আইন বিভাগ সম্পর্কে একটা সাধারণ ধারণা পেলাম। এরপরে আমরা বিচার বিভাগ। এই বিচার বিভাগটা হলো এই যে আইন প্রণয়ন করা হচ্ছে, জনগণ এবং রাষ্ট্রের মধ্যে যে সমন্বয় সাধন, দায়িত্ব কর্তব্যের যে ধারাবাহিক প্রক্রিয়া, এই প্রক্রিয়া সঠিক, সুন্দর, সুষ্ঠুভাবে পরিচালিত যদি না হয়, তাহলে তার প্রতিকার করার জন্য সরকারের আরেকটি স্পেশাল বিভাগ রয়েছে, তার নাম হলো বিচার বিভাগ। অর্থাৎ এই বিচার বিভাগে যারা নিয়োগ পান তারাও কিন্তু মেধা, যোগ্যতা, প্রজ্ঞা, তাদের হলো এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা ইত্যাদির মাধ্যমে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদগুলোতে, বিশেষ করে বিচারপতি, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, তারপরে ম্যাজিস্ট্রেট, যাদের নির্বাহী ক্ষমতা আছে, যারা হলো যে বিচার পরিচালনা করার ক্ষমতা প্রাপ্ত, এই সমস্ত ব্যক্তিরা তারা পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রের অধীনে, বিশেষ করে আমাদের দেশের যে প্রক্রিয়া আছে সেটি হলো প্রশাসন, বিসিএস প্রশাসন একাডেমির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে পরীক্ষায়, গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে এই গুরুত্ব দায়িত্বগুলো তারা পালন করে থাকে। এই বিচার বিভাগ অর্থাৎ হলো কেউ তার দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগের যে বিচার পরিচালনা করার জন্য যে বিভাগ, সেই বিভাগটির নাম হলো বিচার বিভাগ। আমরা সাধারণভাবে এই তিনটি বিভাগ সম্পর্কে ধারণা সম্পন্ন করলাম। এবারে আসি তিনটি বিভাগের দায়িত্ব এবং কর্তব্য, ক্ষমতা, এগুলো কি। প্রথমত আমরা নির্বাহী বিভাগ বলেছি, এবং নির্বাহী বিভাগ বলতে সর্বপ্রথমে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তির নামটা আসে, সেটি হলো রাষ্ট্রপতি।
রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন অর্থাৎ মুরব্বী, যিনি হলেন অভিভাবক, তিনি হলেন রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতির মর্যাদাটা অনেক বেশি, অনেক বড়। আমরা কথাই বলি মহামান্য রাষ্ট্রপতি। এই মহামান্য শব্দটি রাষ্ট্রপতি ছাড়া অন্য কারো জন্য ব্যবহার করা যথাযোগ্য নয় এবং বেআইনি। সুতরাং এই মহামান্য মানে মান্যবর, রাষ্ট্রপতির ক্ষেত্রে এটি, অর্থাৎ উনি একজন রাষ্ট্রের অপ্রশ্নাতীতভাবে সম্মানিত এক ব্যক্তি। সুতরাং আমরা তার সম্মানটা দেখলাম। এখন হলো ক্ষমতা ও কার্যাবলী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কার্যাবলী, ক্ষমতা, দায়িত্ব এটি পালন করতে হয় রাষ্ট্রপতিকে। বিশেষ করে আমাদের যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় এখানের প্রধান কাজটা হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করা এবং শাসন সংক্রান্ত বিভিন্ন ক্ষমতা ও কার্যাবলী থাকে রাষ্ট্রপ্রধানের। সেগুলো হলো, 1 নম্বরে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন। অবশ্য এইটি সংসদের পরামর্শ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ যে দল ক্ষমতায় থাকে তাদের সংসদীয় পার্লামেন্টারি বোর্ডের পরামর্শ অনুযায়ী ওটা নিযুক্ত করেন বা নিয়োগ প্রদান করেন। তবে নিয়োগ প্রদানটা, শপথ পড়ানোটা এটি প্রধানমন্ত্রী করে থাকেন, এটা রাষ্ট্রপতি করে থাকেন। প্রধানমন্ত্রী যেহেতু পছন্দ মতো বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীল মন্ত্রী নির্বাচন করেন, সেই নির্বাচিত মন্ত্রীদেরকেও নিয়ে যে সরকারটা গঠন করেন, রাষ্ট্রপতি তাদেরকেও নিয়োগ প্রদানে স্বাক্ষর প্রদান করেন। বিশেষ করে আরও কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রের পদ আছে। এগুলো যেমন অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের আইন বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশন, এনাকেও নিয়োগ প্রদান করেন হলো রাষ্ট্রপতি। মহা হিসাব রক্ষণ অফিসার যিনি থাকেন, হিসাব রক্ষক বা হিসাব নিয়ন্ত্রক, তাকেও নিয়োগ দান করেন। পাবলিক সার্ভিস কমিশন, যাকে বললাম যে আমি পিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয় এরা, এই পিএসসির যে চেয়ারম্যান থাকেন, তার সদস্য থাকেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকেন এবং বিচারকবিন্দু রাষ্ট্রদূতদের নিয়োগ প্রদান করেন এবং সর্বোপরি হাই কমিশনারদেরকে নিয়োগ প্রদান করে থাকেন হলো রাষ্ট্রপতি। সংসদ বিষয়ক তার কিছু ক্ষমতা আছে রাষ্ট্রপতি। সেই ক্ষমতাগুলো কি? তা সংসদ অধিবেশন ডাকা, কত সময় পর্যন্ত এই সংসদটা চলবে সেইটি তার নির্দেশনা মতোই পরিচালিত হয়ে থাকে। সংসদ আহ্বান করা হয় এবং সংসদের মুলতবি করা হয় তার নির্দেশ অনুযায়ী। তার নির্দেশ সংসদে পাঠ করে শোনানো হয় যে উনি মুলতবি করেছেন। অর্থাৎ হলো যে সংসদ পরিচালনার প্রধান যিনি পরিচালক, তিনি হলেন মূলত রাষ্ট্রপতি। এছাড়া বিভিন্ন পরিস্থিতিতে রাষ্ট্রের বিভিন্ন রকমের অধ্যাদেশ জারি করা, সেই কাজটিও রাষ্ট্রপতির। প্রধান বিচারপতি এবং বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত এটি তো বলেছি। এছাড়া একটা বিশেষ ক্ষমতা আছে, সেটি হলো কোনো অপরাধী মানে অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হয়েছেন এমন কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ইচ্ছে করলে রাষ্ট্রপতি সঙ্গত কারণে তাকে ক্ষমা করে দিতে পারেন। এইটি হলো চূড়ান্ত একটা ক্ষমতা। একজন দণ্ডপ্রাপ্ত আসামিকেও রাষ্ট্রপতি ইচ্ছা করলে কিন্তু ক্ষমা করে দিতে পারেন। তবে সাধারণত যথাযোগ্য কারণ ছাড়া এই ক্ষমাটি হয় না। অর্থ সংক্রান্ত ক্ষমতা আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা। এইটি যে রাষ্ট্রীয় ব্যয় সংসদে যেগুলো উত্থাপন হয় তাতে রাষ্ট্রপতি সুপারিশ করেন, তারপরে সেটি প্রধানমন্ত্রীর কাছে যায় এবং রাষ্ট্রপতি সংযুক্ত তহবিল থেকে ব্যয় নির্ধারণের একটা ক্ষমতা তার হাতে আছে অর্থ সংক্রান্ত। এছাড়া রাষ্ট্রপতির চূড়ান্ত আরেকটি ক্ষমতা প্রতিরক্ষা মন্ত্রণালয়,
অর্থাৎ বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে আমাদের প্রতিরক্ষা বিভাগ রয়েছে, এই বিভাগটি তার নিয়ন্ত্রণাধীন এবং প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে যে কোনো প্রকার যুদ্ধ ঘোষণা করা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, সেগুলো করার সমস্ত দায়িত্ব রাষ্ট্রপতির। আমরা রাষ্ট্রপতির দায়িত্বগুলো জানলাম, জরুরি ক্ষমতার কথাও জানলাম। এরপরে প্রধানমন্ত্রীর মর্যাদা। মূলত নির্বাহী হিসাবে প্রধানমন্ত্রী আমাদের যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, এই ব্যবস্থাতে প্রধানমন্ত্রীর ক্ষমতাটাই মুখ্য ক্ষমতা। অর্থাৎ ইতিপূর্বে যে আমি রাষ্ট্রপতির কথা বললাম, এই রাষ্ট্রপতির যে সমস্ত ক্ষমতা সবই কিন্তু মানে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে উনি করে থাকেন। অর্থাৎ রাষ্ট্র মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রধান যিনি ক্ষমতাশালী তিনি হলেন প্রধানমন্ত্রী, কিন্তু বেশি মর্যাদাশালী ব্যক্তি উনি হলেন রাষ্ট্রপতি। তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে আমরা শাসন বিষয়ক নির্বাহী ক্ষমতা, যেমন যে কোনো সময় যে কোনো বিষয়ে উনি হস্তক্ষেপ করতে পারেন। ওনার কোনো নির্ধারিত হয়তো কোনো বিভাগ তার হাতে থাকলেও কিন্তু সমস্ত মন্ত্রী পরিষদের বিভিন্ন বিভাগের উপরে তার দায়িত্ব আছে। উনি যে কোনো সময় সকল মন্ত্রী পরিষদের সদস্যবিন্দু প্রধানমন্ত্রীর কাছে কিন্তু দায়ী। উনি সবার কাছ থেকে কর্মকাণ্ডের অগ্রগতির হিসাবপত্র, কোনো জবাবদিহিতা ওনার মাধ্যমেই হয়ে থাকে। আইন সংক্রান্ত ক্ষমতা যেটি, সেটি হলো আইন কোনো সংসদে উত্থাপন হলে সেইটি কিন্তু কোনোভাবেই প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা ছাড়া সেটি উত্থাপিত হতে পারে না এবং সেটি সংসদে গৃহীত হতে পারে না। অর্থাৎ হলো আইন প্রণয়নে প্রধানমন্ত্রীর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তিনি জাতীয় সংসদের সরকারি বিলের পৃষ্ঠপোষকতা করে থাকেন উইথ দ্য পারমিশন অফ দ্য প্রাইম মিনিস্টার। এটি কিন্তু সংসদে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই সংসদটা পরিচালিত হয়। আইন প্রণয়ন বিষয়ক কার্যাবলীটাও উনার সবুজ সংকেতের মাধ্যমেই সংগঠিত হয়ে থাকে। সংসদ পরিচালনায় প্রধানমন্ত্রীর একটা ক্ষমতা, সেইটি একই। প্রধানমন্ত্রী হলো সংসদের নেতা। তিনি সংসদে সাফল্যজনক সুষ্ঠু পরিচালনা করার জন্য কার্যকর ভূমিকা পালন করেন। বিরোধী দলের আস্থা অর্জন, সহযোগিতা পেতে তিনি বিভিন্ন সময় নেগোসিয়েশন বা পরস্পরের মধ্যে একটা সমঝোতা, এই বিষয়টির দায়িত্ব গ্রহণ করেন। সংসদের সকল সদস্যদের যে অধিকার সংরক্ষণে প্রধানমন্ত্রীর দায়িত্ব রয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই কিন্তু রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন, স্থগিত করেন, মুলতুবি করেন, ভেঙেও দেন। এটি উইথ দ্য পারমিশন অর উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার এইটি রাষ্ট্রপতি করে থাকেন। কি করে থাকেন সেটি হলো সংসদ ভেঙে দিলেও দিতে পারেন, সংসদ আহ্বান করতে পারেন, মুলতুবি করে রাখতে পারেন, সংসদ স্থগিত করে রাখতে পারেন। এই বিষয়গুলো সবই উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার এইটা করে থাকেন হলো প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। এরপরে অর্থ বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা আছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী আর্থিক বিষয়ে যে অর্থমন্ত্রী যে আর্থিক বিল, বাৎসরিক বিল যে উত্থাপন করেন, অর্থাৎ হলো অর্থ বছরের আর্থিক বাজেট, এই বাজেটটা অর্থমন্ত্রীর বাজেট প্রণয়ন, সংসদে তা উত্থাপন করেন। এইটির ছায়া বাজেটটি প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরেই তিনি উত্থাপন করেন। প্রধানমন্ত্রী অর্থনৈতিক নীতির যে ঘোষণা, সেইটি যাতে প্রতিফলিত হয় বাজেটের মধ্য দিয়ে, এইটি তিনি দায়িত্ব পালন করেন। আমি আশা করছি যে তোমরা বুঝতে পারছো যে প্রধানমন্ত্রীর দায়িত্বগুলো, ক্ষমতাগুলো অনেক বেশি, অনেক বড়। এইবার আমরা রাষ্ট্রের কাজের সমন্বয়ে প্রধানমন্ত্রীর আরও ক্ষমতা। ওই যে আগে বলছিলাম, যে কোনো বিভাগের, যে কোনো সেক্টরের, যে কোনো কিছু সম্পর্কে প্রধানমন্ত্রী স্বগতভাবে, স্বপ্রণোদিতভাবে যে কাউকে
জবাবদিহি তারা অধীনে আনতে পারেন, এই ক্ষমতাটা রাষ্ট্রীয় কাজের সমন্বয়কারী হিসাবে প্রধানমন্ত্রীর রয়েছে। জাতির মুখপাত্র হিসাবে প্রধানমন্ত্রী কিন্তু দেশের বাইরে যত সকল কর্মকাণ্ড বিশ্বর দরবারে উপস্থাপন করা, আমাদের প্রতিনিধিত্ব করা, দেশের প্রতিনিধিত্ব করা,